আমরা শুরু করি কেমন। আজকে আমাদের যেটা হলো করতে হবে সেটা হচ্ছে ফ্লেক্সিবল বাজেট। আমরা এর আগে তো স্ট্যাটিক বাজেট করছিলাম, তাই না? স্ট্যাটিক মানে হচ্ছে যে কোনো একটা স্থির আর যে কোনো একটা ডেফিনিট আপনার ডিসকাশন থাকবে, সেটাই হচ্ছে স্ট্যাটিক বাজেট। আর ফ্লেক্সিবল মানে হচ্ছে কি, আমাদের ফ্লেক্সিবল মানে তো বোঝেন যে কোনো জিনিস স্থির না, আর ফ্লেক্সিবল মানে হচ্ছে জিনিসটা নরম। ফ্লেক্সিবল মানে হচ্ছে অনেকটা নমনীয়। যেমন মনে করেন আপনি যদি পানিকে কি করেন, আঘাত করেন, পানি নমনীয় মানে শক্ত, পানির ভেতরে হাত চলে যাবে না, বেশি ফ্লেক্সিবল। আর আপনি যদি একটা পাথরের উপরে আঘাত করেন, পাথরের ভেতরে কি হাত যাবে? এটা হচ্ছে স্ট্যাটিক। আর এই যে পানিটা, এটা হচ্ছে ফ্লেক্সিবল, যেটাকে নমনীয় বা নরম। তো ফ্লেক্সিবল বাজেট মানে হলো যে বাজেটটাকে চেঞ্জ করা যায়। আমাদের অ্যাকচুয়াল পারফরম্যান্স অনুযায়ী সেটা হচ্ছে ফ্লেক্সিবল বাজেট। আমরা আগে বাজেটের যে অঙ্কটা করছিলাম, সেখানে কিন্তু আমাদের কোনো কিছুকে আমরা চেঞ্জ করতে পারতাম না। আমাদের নির্দিষ্ট প্রোডাকশান কত আসবে, র মেটেরিয়ালস বাজেট কত আসবে, প্রফিট কত আসবে, এটা ফিক্সড বলতে কি আমরা একটা ফিক্সড লেভেল অফ অ্যাক্টিভিটি পর্যন্ত কাজ করবো না করবো সেটা হিসাব করছি। এই জন্য এটা ফিক্সড আমরা ওইভাবে ধরে নিচ্ছি, এই জন্য ওদের কোনো সমস্যা নাই। কিন্তু মনে করেন ফ্লেক্সিবল বাজেটে আমরা করবো কি, আমাদের একটা বাজেট করবো বা একটা এস্টিমেশন করবো, আর ওইটা অনুযায়ী আমরা করবো কি অন্যান্য যেসব কার্যক্রম আছে সেটাকে কম্পেয়ার করবো। এইটা যেমন মনে করেন আপনি মনে করলেন যে আপনার এই বছর বিক্রি হবে হচ্ছে 1000 ইউনিট। যে কোনো কিছু হয়তো আপনি মনে করেন কম্পিউটার বিক্রি করেন, তো আপনি মনে করেন এই বছর আপনার 1000 ইউনিট কম্পিউটার বিক্রি করার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে এমপক্স আসার কারণে কিছু কিছু জায়গায় কী হয়েছে, ইকোনমিক্সের ফল ডাউন হয়েছে। তখন দেখা যাচ্ছে যে না, 1000 ইউনিট বিক্রি না হয়ে 300 ইউনিট বিক্রি হয়েছে। তখন আপনার কি ওই বাজেটের সাথে আপনার অ্যাকচুয়াল পারফরমেন্স কি মিলল? তখন আপনি ওই অ্যাকচুয়াল পারফরমেন্সের সাথে আবার নতুন হিসাব করে যেটা বের করবেন ওটা হচ্ছে ফ্লেক্সিবল বাজেট। বুঝা গেল? আচ্ছা, এখন আমরা আসি ফ্লেক্সিবল বাজেট অ্যান্ড পারফরমেন্স অ্যানালিসিস। ফ্লেক্সিবল বাজেট দিয়ে আসলে আমরা অ্যাকচুয়াল যে পারফরমেন্সটা আছে সেটাকে অ্যানালিসিস করি। মানে আমাদের অ্যাকচুয়াল পারফরমেন্সটাকে আমরা নিয়ে আসলে যাচাই করি আমাদের কোনটা হওয়া উচিত ছিল আর কোনটা আমাদের হয়েছে, কোনটা আমাদের এক্সপেকটেশন ছিল আর কোনটা আমরা পাইছি, ঠিক আছে, বা কোনটা ঘটছে। এটাই হচ্ছে মূল জিনিস। এরপরে দেখেন এখানে আমাদের কিছু লার্নিং অবজেক্টিভস আছে, যে আসলে আমরা ওই যে শেষ পর্যন্ত গিয়ে কী কী শিখবো। তো প্রথমে আমরা ফ্লেক্সিবল বাজেট কীভাবে তৈরি করতে হয় এটা প্রথমে শিখবো। 2 নম্বরে শিখবো হচ্ছে ফ্লেক্সিবল রিপোর্ট কীভাবে তৈরি করতে হয়, রিপোর্ট। 3 নম্বরে হচ্ছে রেভিনিউ এবং এক্সপেন্সের স্পেন্ডিংয়ের যে ভ্যারিয়েন্স মানে তো বোঝেন, ভ্যারিয়েন্স মানে হচ্ছে ডিফারেন্স, পার্থক্য। যেমন আমার ইনকাম হওয়ার কথা ছিল 10 টাকা, হয়েছে 2 টাকা, পার্থক্য। 4 নম্বর হচ্ছে পারফরমেন্স রিপোর্ট দ্যাট কম্বাইন্স অ্যাক্টিভিটি ভ্যারিয়েন্স এবং রেভিনিউ ভ্যারিয়েন্স, এবং মানে যে টোটাল ভ্যারিয়েন্সটা তুলে দিয়ে আর একটা বিষয় আসবে। আর 5 নম্বর লার্নিং অবজেক্টিভস হচ্ছে কস্ট ড্রাইভার যেগুলো আছে, মানে হচ্ছে একটা খরচ না, অনেকগুলো খরচ থাকবে, কারণ আপনার ব্যবসা করতে গেলে অনেকগুলো খরচ আসবে, এসব করে ভিত্তি করে এটা। আর আন্ডার কমন এরর্স মেড ইন প্রিপেয়ারিং পারফরমেন্স রিপোর্টস বেসড অন বাজেটস অ্যান্ড অ্যাকচুয়াল রিপোর্ট। কমন কিছু ভুল আছে, আমরা অনেক সময় বাজেট করতে গেলে করি, আমরা ওগুলো ধরতে পারবো, দেখতে পারবো। তার মানে এইটাই ছিল আমাদের লার্নিং অবজেক্টিভস। কয়টা? 6টা। তো আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। আসলে বলেন তো, কোম্পানি ফ্লেক্সিবল বাজেট কেন তৈরি করে? সেটা হচ্ছে অ্যাকচুয়াল পারফরমেন্স মেজার করার জন্য। মনে রাখবেন যে ফ্লেক্সিবল বাজেটের উদ্দেশ্যটা কি? অ্যাকচুয়াল পারফরমেন্স মেজার করবে। আমাদের কোনো কারণে যদি মনে করেন আমাদের অ্যাকচুয়াল পারফরমেন্স কি হচ্ছে, কম বা বেশি হচ্ছে, তখন আমাদের ফ্লেক্সিবল বাজেট হবে কি? ফ্লেক্সিবল বাজেটের ওটার ইমপ্যাক্ট থাকবে না। মনে করেন আমাদের এক্সপেকটেশন যে কোনো কিছুই থাকতে পারে, এক্সপেকটেশন থাকতে পারে আমাদের অ্যাকচুয়াল পারফরমেন্স অনেক বেশি হবে, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের পারফরমেন্স অ্যাকচুয়াল পারফরমেন্সটা আমাদের এক্সপেকটেশন থেকে অনেক কম হয়ে যাচ্ছে। আবার অনেক সময় এরকম হতে পারে না যে বাজারের মার্কেট ডিমান্ড যে কোনো কারণে বেড়ে গেছে, অ্যাকচুয়াল পারফরমেন্স আমাদের এক্সপেকটেশন থেকে বিক্রি বেশি হচ্ছে। তো আমাদের এই অ্যাকচুয়াল পারফরমেন্স নিয়ে আমরা যে কাজটা করি সেটাই হচ্ছে ফ্লেক্সিবল বাজেট। বুঝা যাচ্ছে? এখানে কারণগুলো দেওয়া আছে, আপনারা এটা করবেন। মেন থিমটা তো বুঝতে পারছেন। ভ্যারিয়েন্স কোন জিনিস সেটা আমরা পরবর্তীতে দেখবানি, বুঝতে পারবো। আর ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্লেক্সিবল বাজেট কি? ফ্লেক্সিবল বাজেটের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটা সবসময় রিয়েল যে পারফরমেন্স, এই পারফরমেন্সের সাথে আলোচনা করবে বা ডিল করবে। বুঝে গেল?
আমাদের রিয়েল পারফরম্যান্স অলওয়েজ ইভ্যালুয়েটেড। এবার কস্ট সেন্টার মানে কি বলেন তো? আমরা পড়ছি না কস্ট সেন্টার। সেন্টার মানে তো বোঝেন, যেমন গ্রামীণ ফোন সেন্টার, তারপরে হচ্ছে মনে করেন যে আপনার গুগল প্লেক্সের অধীনে গুগল সেন্টার আছে না, তারপরে মনে করেন যে কোনো একটা প্রতিষ্ঠানের মেন যে ইউনিটটা ওদের কি বলে, তার সেন্টার বলে না। কস্ট সেন্টার বলতে একই জিনিস, তবে এখানে হচ্ছে যে এখানে কস্টটা হচ্ছে যার সাথে আসলে সেলসের ডিরেক্ট কোনো সম্পর্ক নেই, বুঝছেন? এবং যারা আসলে প্রোডাক্টটা সরাসরি আউটসাইডার্সদের কাছে বিক্রি করে না। সবচেয়ে ভালো জিনিস মনে রাখবেন, আইফোন যেখানে তৈরি হয়, আইফোন কি ওই প্রোডাকশন হাউসে বিক্রি হয়? কোথায় এসে বিক্রি হয়? ওদের ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে না, চ্যানেলের মাধ্যমে বিক্রি হয়। তো আইফোন যেই প্রোডাকশন ইউনিটে তৈরি হয় এটা হচ্ছে কস্ট সেন্টার, কারণ আইফোনটার প্রোডাক্টগুলো তো এখানে অ্যাসেম্বল করা হয় এবং ওইখানে প্রোডাক্টগুলো কী হচ্ছে, খরচগুলো ঘটতেছে। মনে করেন ওখানে যেভাবে অ্যাসেম্বল করার যে বিষয়গুলো, ওখানে যে এরকম ফ্যাক্টরি যে কস্টটা আছে সেটা ঘটতেছে কোথায়? ফ্যাক্টরির ভেতরে ঘটতেছে না, ওইগুলো হচ্ছে কস্ট সেন্টার। সেন্টার মানে আর সেন্টার মানে অন্যান্য যে সাধারণ মিনিং বোঝে এটাও একই মিনিং, তবে এখানে কস্ট সেন্টার মানে হচ্ছে খরচ যেখানে ঘটতেছে তার সেন্টার। যেমন মনে করেন একটা গন্ডগোল যদি হয়, দেখবেন পুলিশ রিপোর্ট লেখার সময় কিন্তু লেখে কখন, কোন সময় এবং কিভাবে ঘটছে। কখন মানে হচ্ছে ডেটটা থাকবে, যে মনে করেন যে বেলা 3টা, রবিবার বেলা 3টার সময় কোথায় ঘটছে, মনে করেন হয়তো আপনার মহাখালীর কোন পয়েন্টে ঘটছে। তো এরকম দেখবেন যে একটা স্পেসিফিক একটা কী করা হয়, সেটিংস দাঁড় করানো হয় যে কোন সময়ে কোন স্থানে ঘটছে। তো কস্ট সেন্টার মানে হচ্ছে খরচটা যেখানে ঘটতেছে সেই ইউনিটটা। যেমন প্রোডাকশন ইউনিট কিন্তু একটা কস্ট সেন্টার। এখানে আমাদের কিছু ডেফিনিশন আছে। অ্যাক্টিভিটি ভেরিয়েন্স। ভেরিয়েন্স মানে তো বোঝেন, অ্যাক্টিভিটি মানে কি? কার্যক্রম না? আমাদের কোনো কারণে মনে করেন যে আপনার কার্যক্রম যদি ব্যাঘাত ঘটে, যেমন মনে করেন বিভিন্ন কারণে দেখবেন যে কি হয়, যদি মনে করেন আমেরিকায় অত্যাধিক মানে বরফ পড়ে, তখন দেখবেন অনেক সময় সপ্তাহখানেক ওদের ব্যাংক ট্যাঙ্ক সব বন্ধ করে দেয় না? বা বিভিন্ন সময় আপনার নর্ডিক যে কান্ট্রিগুলো আছে বা উত্তর আমেরিকা, এই আপনার উত্তরের দিকে যে কান্ট্রিগুলো আছে ওখানে দেখবেন অনেক সময় কিন্তু এসব সমস্যার কারণে যদি বরফ পড়ে, যেমন হচ্ছে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ওখানে বরফ পড়ার কারণে দেখবেন রাস্তার পরে কিন্তু 1 বরফ জমা হয়েছে। ওইখানে বরফ জমার কারণে দেখবেন অনেক সময় কিন্তু কী করে, ব্যাংক বা শিক্ষা প্রতিষ্ঠানে সব কিছু কিন্তু বন্ধ ঘোষণা করে, জাতীয় দুর্যোগ ব্যবস্থা বন্ধ ঘোষণা করে। তো দেখবেন এরকম সিস্টেম যদি বা কোনো সমস্যা হয় তখন হবে কি, 1 মাসে হয়তো বা তৈরি করার কথা ছিল 1000 ইউনিট, কিন্তু যদি 2 সপ্তাহ অফিস অফ থাকে বা প্রোডাকশন ইউনিট অফ থাকে তাহলে কি তৈরি হবে? তো অ্যাকচুয়ালির সাথে আমাদের আমাদের এক্সপেকটেশনের সাথে রিয়েলিটি পার্থক্য আসবে না? তো এই পার্থক্যটাই হচ্ছে অ্যাক্টিভিটি ভেরিয়েন্স। ফ্লেক্সিবল বাজেট তো করছেন, প্ল্যানিং বাজেট করছেন, রেভিনিউ ভেরিয়েন্স, স্পেন্ডিং ভেরিয়েন্স আছে, এগুলো আপনারা পড়ে নিয়ে বুঝতে পারবেন। এবার আমরা একটা অঙ্কে আসি। এইটা হচ্ছে আমাদের অঙ্ক এবং এরপরে হচ্ছে আমরা বাজেটে যাব। আমরা স্ট্যাটিক বাজেটের তো একটা অঙ্ক করছিলাম, এটা করছিলাম না? আমরা সেম টাইপে এখানে দেখেন যে হ্যারোল্ড ফিশ হাউস is a family-owned restaurant that specializes in Scandinavian-style seafood. স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি কোনগুলো চিনেন তো? আমাদের পৃথিবী তো কমলা লেবুর মতো, এই পৃথিবীর একেবারে উপরের দিকে, কমলা লেবুর উপরের দিকে যে দেশগুলো না, এগুলো হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। এখানে দেখবেন যদি আমরা এরকম চিন্তা করি, পৃথিবীটা অনেকটা এরকম না, কমলা লেবুর মতো। তো এর উপরের দিকের যে কান্ট্রিগুলো, বুঝা গেল? মানে এটাতে একেবারে কি মাছ বরাবর না? মাছ বরাবর না, ঠিক এইখানের দিকের যে কান্ট্রিগুলো, এটাই আসলে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। এবং দেখবেন যখন সূর্য কি করে, ফোকাস করে, তখন একটা জিনিস দেখবেন এইখানের অংশটুকু কিন্তু বেশিরভাগ সময়ই সূর্যের আলো থাকে, দিনের বেলাও থাকে, ঠিক আছে? এই জন্য দেখবেন যে নরওয়েকে কিন্তু মিশ্রিত সূর্যের দেশ বলা হয়। তার মানে কি, রাতের বেলাও দেখবেন সূর্য উঠে বসে আছে। এই জন্য দেখবেন এই নরওয়ে আপনি যদি যান তবে দেখবেন ওখানে কোনো সময় আসলে রাত হচ্ছে না, সবসময় দিন। তো যাই হোক, তো ওই যে স্ক্যান্ডিনেভিয়ান স্টাইল সিফুড, ওই দেশগুলোকে সাধারণত স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলা হয়। এরপরে আছে দেখুন, ডাটা কনসার্নিং দ্য রেস্টুরেন্টস monthly revenues and cost appear below. এখানে Q refers to the number of meals served.
আমাদের মিল যতগুলো আমরা সার্ভ করছি সেটা আমরা কি দ্বারা প্রকাশ করতেছি? কিউ দ্বারা। আমাদের ব্যবসা কিসের বলেন তো? রেস্টুরেন্টের ব্যবসা। রেস্টুরেন্টের ব্যবসা না, রেস্টুরেন্টে তো সি ফুডও বিক্রি করতে পারে, আবার পান জর্দাও বিক্রি, পান জর্দা না, আবার মনে করেন বিরিয়ানি বিক্রি করতে পারে। আমাদের মনে রাখতে হবে যে তারা খাবার বিক্রি করে, ঠিক আছে? তো দেখুন তো আমাদের পরবর্তীতে কিউ রেফার্স টু দ্য নাম্বার অফ মিলস সার্ভড বলতেছে। তা এখন মনে করেন রেস্টুরেন্টে যত লোককে খাওয়াবে ইনকাম তো ততই বাড়বে। যদি মনে করেন একজন একদিন না আসে বা যে কোনো কারণে, যদি কোনো সমস্যার কারণে হয়তো বা বড় পড়ছে খুব, তাহলে কি কেউ আসতে পারবে? তখন তো কি হবে? সেদিন কিন্তু বিক্রি হবে। তো এখানে আমাদের স্ট্রাইক মানে যেটা বলছে সেটা হচ্ছে আমাদের কিউ মানে হচ্ছে কোনটা? কোয়ান্টিটি না? এবং কোয়ান্টিটি কিন্তু দেখবেন ভেরিয়েবল। ভেরিয়েবল মানে তো বুঝতে পারছেন যে আমরা যত বিক্রি করব তত বাড়বে। তো আমাদের প্রত্যেক মিলে আমাদের রেভিনিউ কত আসতেছে দেখুন তো, 16 টাকা 50 পয়সা। আমাদের কস্ট অফ ইনগ্রেডিয়েন্টস, মনে করেন আমরা যে মিলটা বিক্রি করতেছি ওইটার জন্য আমাদের লবণ আছে, তেল আছে, ঝাল আছে, নুন আছে, খরচ আছে না, ওইটার জন্য কত লাগবে? 6 টাকা 25 পয়সা। ওয়েজেস অ্যান্ড স্যালারিজ, আমাদের কিছু দোকানের ম্যানেজার থাকবে, আবার স্টাফ থাকবে, তাদের ওয়েজেস দিতে হবে, স্যালারিজ দিতে হবে, এটা কিন্তু ফিক্সড। বুঝতে পেরেছেন? 10,400, মনে করেন আপনার ম্যানেজারের স্যালারিটা কিন্তু ফিক্সড 10,400। ইউটিলিটিস, ইউটিলিটিস দেখেন এখানে 800 টাকা হচ্ছে ফিক্সড, আর পার ইউনিট কত টাকা করে? 20 পয়সা করে। আমরা প্রত্যেকের বাড়ি ইলেকট্রিসিটি আছে না? ইলেকট্রিসিটিতে দেখবেন ডিমান্ড চার্জ নামে একটা কথা আছে, আপনারা বোঝেন? ডিমান্ড চার্জ, এই ডিমান্ড চার্জটা দেখবেন এটা কিন্তু ডিপেন্ড করে, ডিমান্ড চার্জটা ডিপেন্ড করে যে আসলে কোথায় কত ইউনিট হচ্ছে। যেমন দেখবেন সিম্পল যে বাসাগুলো এগুলোতে কিন্তু ডিমান্ড চার্জ কত করে কেউ বলতে পারে? মানে যে কোনো নর্মাল বাসায় এটা ডিমান্ড চার্জ থাকে হলো আপনার 70 টাকা, এখন বোধহয় 10 টাকা বাড়ছে, এখন হচ্ছে 80 টাকা। আর মিটার চার্জ থাকে হচ্ছে 50 টাকা। এখন আপনার 80 আর 50 কত হয়? 130 কিন্তু ফিক্সড কস্ট। আপনার ইলেকট্রিসিটিতে 130 কিন্তু কি কস্ট? ফিক্সড কস্ট। এটা কিন্তু সবার বাসায়, আপনার ঢাকা শহরে একটা লাইন যাদেরই আছে বাসায় 130 টাকা কি মিনিমাম আপনি বাসায় ইলেকট্রিসিটি ইউজ করেন বা না করেন দিতেই হবে। এরপরে হচ্ছে ইউনিট, আপনার পার ইউনিট যত খরচ করবেন তার উপর ভিত্তি করে একটা খরচ আসবে। তো এরকম করে দেখুন আমাদের ওখানে ইউটিলিটিস খরচ 800, এখানে যেমন 130 টাকা ফিক্সড, ওখানে কত টাকা ফিক্সড? 830 টাকা। আর বাকিগুলো কি যত বেশি চালাবে বা ব্যবহার করবে তত খরচ হবে। রেন্ট আছে কত টাকা দেখুন? 2200 টাকা। আর মিসেলিনাস অন্যান্য আনুষঙ্গিক খরচ 600 টাকা হচ্ছে ফিক্সড, আর বাকিটা হলো ভেরিয়েবল। এখন আমরা একটা 1 নম্বরের জন্য এটা প্রথমে করব যে প্রিপেয়ার দ্য রেস্টুরেন্ট প্ল্যানিং বাজেট। প্ল্যানিং মানে কি? স্ট্যাটিক বাজেট না? প্ল্যানিং বাজেট আর স্ট্যাটিক বাজেট বা ফিক্সড বাজেট একই জিনিস। ফর এপ্রিল, অ্যাজিউমিং দ্যাট 1800 meals were served, আমরা মিল কতগুলো দেওয়া হয়েছে দেখুন তো? 1800 মিল। তো এইটার জন্য সর্বপ্রথম যারা অঙ্কটা ছবি তোলেননি বা লেখেননি তারা অঙ্কটা একটু ছবি তুলেন। ফোন আছে না সবার কাছে? ফোন আছে? একটু ছবি তুলে নেন। দেখা যাচ্ছে? এখানে একটা কাছে এসে তোলেন। তোলা হচ্ছে সবাই? এরপরে দেখেন তুলছেন আপনি? তোলা হচ্ছে? আচ্ছা, এরপরে
আমরা সলিউশনে আসি। সলিউশনটা হচ্ছে 1 নাম্বার রিকোয়ারমেন্টে দেখুন আমরা এরকম একটা বাজেট দাঁড় করব। আমরা অঙ্কটা তুলছি না সবাই? অঙ্কটা দেখুন আমরা প্ল্যানিং বাজেটে যেভাবে সর্বপ্রথম আমরা রেভিনিউটা আনবো। আমাদের কত ইউনিটের জন্য বলুন তো এটা? 1800 ইউনিট না? 1800 ইউনিট। তো 1800 ইউনিটের জন্য সর্বপ্রথম আমরা রেভিনিউটা নিয়ে আসবো যে 1800 ইউনিট হলে আমাদের রেভিনিউ কত হয়। আমাদের পার ইউনিট রেভিনিউ কত টাকা ছিল দেখুন তো? 16 টাকা 50 পয়সা। তাহলে 1800 ইউনিট যদি হয় তাহলে আমাদের 16 টাকা 50 পয়সার সাথে এটা গুণ হবে না? এটা কিন্তু গুণ হয়েছে। এবং পরবর্তীতে দেখেন সবকিছু কিন্তু হলতে এক্সপেন্স হিসেবে আমরা লিখছি। তো দেখুন তো যদি 1800 টাকা এরকম হয় তাহলে আমাদের নেট অপারেটিং ইনকাম কত আসতেছে? 2650 না? হ্যাঁ, তাহলে তুমি নিজেরা পড়ো তো, বোর্ডের দিকে না তাকিয়ে নিজেরা হচ্ছে এই অঙ্কটা দেখে সবাই ছবি তুলছেন না ফোনে? হ্যাঁ, তো এরকম একটা ছক কেটে হয়তো এক পাশে রেভিনিউ আপনার ছক না এই সিম্পল একটা ছক কেটে এক পাশে অ্যামাউন্ট টাকা লিখবেন আর বাকি পাশে পার্টিকুলারস লিখে এই প্ল্যানিং বাজেট যেটা আছে সেটা একটু করে ফেলবেন। ছকের কলাম হবে দুইটা, একটা টাকার আর একটা হেডিং এর জন্য বা এই বিষয়ে ওয়ার্ডগুলো লেখার জন্য, টাইটেল লেখার জন্য। ঠিক আছে? শুরু করছেন সবাই? দ্রুত শুরু করুন। এখান থেকে শুধু আপনি এখান থেকে তেমন কিছু দেখার দরকার নেই। শুধু 1 নাম্বার রিকোয়ারমেন্ট করার জন্য শুধু 1800 পিন তৈরি করা হয়েছে, শুধু জানতে হবে। ঠিক আছে? নাম্বার এটা দরকার নেই। আর এরপরে এরকম একটা ছক করবেন, ছকের প্রথমে রেভিনিউ লিখবেন আর উপরে যে সর্বপ্রথম টাইটেলটা আছে টাইটেলটা একটু দেখে নেন যে হ্যারোল্ড ফিশ হাউস বা হ্যারোল্ড যে রেস্টুরেন্ট আছে সেটাও যদি বলেন তাও হবে, সমস্যা নেই। আমাদের এটা কি হ্যারোল্ড ফিশ হাউস প্ল্যানিং বাজেট আমার কোন মাসের জন্য? এপ্রিল 30 হয়েছে লেখা? এটা চেঞ্জ করি না, মেন অঙ্ক হচ্ছে এইটা। এখন জাস্ট প্রথমে রেভিনিউটা লিখবেন, তারপরে উপরে কস্টগুলো বাদ দেবেন, দিয়ে দেখুন কত টাকা প্রফিট আসে। বোঝা গেছে? জাস্ট সর্বপ্রথম আপনি যদি একটা ছক করেন এরকম দেখুন ছকটা কেমন আসবে। সিম্পলি এরকম একটা ছক করুন, উপরে টাইটেল দিন, এই পাশে টাকা লিখবেন। এখানে টাইটেল লেখেন, টাইটেল যে 3টা লাইন ছিল ওই 3টা লাইন এখানে টাকা লিখেন আর এখানে ডিটেইলস বা পার্টিকুলারস যা লিখবেন লিখেন। তারপরে প্রথমে রেভিনিউ ছিল না আমাদের, ইউনিট বিক্রি করছিলাম কত ইউনিট? 1800 ইউনিট না? তো সর্বপ্রথম ওখানে রেভিনিউ লিখে ফেলেন। রেভিনিউ ওখানে হচ্ছে 1800 টাকা, 1800 ইউনিট ছিল আর এখানে পার ইউনিট কত টাকা? 16 টাকা 50 পয়সা। তাহলে এখানে টোটালটা লিখবেন। তারপরে এখানে লেস দিতেও পারেন বা হচ্ছে কস্ট যেগুলো আছে সেগুলো না ইউনিট দিতে পারেন, সমস্যা নেই। এক্সপেন্সেস দিয়ে হেডিং দিয়েও করতে পারেন। এখানে লেস এক্সপেন্সেস এটা দিয়ে তারপরে হচ্ছে এক্সপেন্সেস এর যে টাইটেলগুলো আছে
গুণ করবেন আর এখানে লিখবেন, লিখে সর্বশেষ দেখুন এখানে প্রফিট কত আসে। কথা বুঝতে পেরেছেন? এই অ্যামাউন্টটা বের করেন। এই যে বি সেল কি হচ্ছে এটা মানে কি? কোনটা? লাস্ট লাইন মিসেলিনাস। মিসেলিনাস মানে বিবিধ, বিবিধ বিবিধ মানে বিভিন্ন। মনে করেন আপনি 5 জন রিক্সাওয়ালার কাছ থেকে রিক্সায় উঠছেন, আবার মাঝে মাঝে নসিমনে উঠছেন, মাঝে মাঝে আবার বাইকে আসছেন। এখন এত কিছু না লিখে আপনি বিবিধ লিখে রাখলেন। কথা বুঝতে পারছেন? আবার মনে করেন আপনার হয়তো ওখানে কোনো আত্মীয় স্বজন আসছিল, তাদের আপ্যায়ন করাইছে, এই সেই এরকম ছোটোখাটো যে খরচগুলা, এটাই আমরা মিসেলিনাস এক্সপেন্স হিসেবে লিখে রাখি। কত প্রফিট কত হইল সবার? বাকিটা ভেরিয়েবল ধরে নেন, 18 গুণ দিয়ে দেন। যেটা ফিক্স সেটা নিয়ে কোনো কথা নেই, কিন্তু যেটা ভেরিয়েবল সেটা আপনি মনে করেন আপনার মতো করে নেবেন। এই টোটাল কোয়ান্টিটির সাথে নিয়ে হ্যাঁ দুইটাই দিতে হবে। আপনি ইলেকট্রিসিটি রিলেশন কি বলেন যে ফিক্সটা দেবো, ভেরিয়েবলটা দেবো না। কত আসছে? হ্যাঁ এটা কত আসছে? 4,450। এই হচ্ছে কত আসছে? প্রফিট কত আসছে? কনফিডেন্সের অভাব হলে, যদি অঙ্ক করার সময় কনফিডেন্সের অভাব হয়, আপনারা যারা ব্যাংকে চাকরি করে তাদের দেখছেন 10 লাখ টাকা চেক যখন তারা রিনিউ করে বা চেকের যখন টাকা ছাড়ে কয়বার দেখে? 2 বার দেখে। চেকের অ্যামাউন্ট, চেকের নামটা মিলায়, অ্যাকাউন্ট নাম্বারটা মিলায়, 2 বার চেক করে যদি ঠিক থাকে তাহলে টাকাটা ছেড়ে দেবে। সর্বপ্রথম করে কি চেকের অ্যাকাউন্ট নাম্বারটা মিলাবে। মনে করেন আপনার 5 ডিজিটের একটা নাম্বার আছে, হয়তো মনে করেন 2450। 2450 লিখে যখন ক্লিক করবে কম্পিউটারে তখন কিন্তু নামটা বেশি হবে, তখন ওই নামটা ওরা চেক করে যে আসলে এই নামের সাথে এটা মিলতেছে, তাহলে বুঝতে পারে যে না ঠিক আছে, তখন ওইখানে অ্যামাউন্টটা লিখে টাকাটা সেন্ড করে। বুঝতে পারছেন? মানে যে কোনো অ্যাকাউন্ট নাম্বার, 5 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার। আর আপনি কি বললেন? অ্যান্সার আসতেছি, দাঁড়া, আমি তো অ্যান্সার শুনতে চাই না, আমি যখন শুনবো তখন আমাকে বলবেন, বুঝছেন? তো এরকম করে যখন আপনার কনফিডেন্স লেভেলটা হাই থাকবে, আর বা এরকম না থাকলে তো মনে করেন সমস্যা। এই সবাই হয়েছে, একটু দ্রুত করে। এই কত আসছে আপনার? কত? 20,450 না কত হয়েছে আগে? 2650। 2650 তাই তো? আচ্ছা আমরা একটু দেখি অঙ্ক বললে কি দেখি না, আমরা একটা চক্কারি প্রথমে। হ্যাঁ আমাদের এটা কি ছিল? ফ্লেক্সিবল বাজেট না? এখানে নাম কি? হ্যারোল্ড। হ্যারোল্ডস রেস্টুরেন্ট। এটা কি প্ল্যানিং বাজেট না? প্ল্যানিং বাজেটের আরেক নাম কি বলেন তো কেউ? মাস্টার বাজেট।
ফাস্টার মাস্টার মাস্টার মানে হচ্ছে কি ওর ভিতরে সব থাকে হ্যাঁ মাস্টার অন কাইন্ড অফ মাস্টার বাজেট প্ল্যানিং বাজেট মানে হচ্ছে কি যেটা স্টার্টিং ফিক্সড আমরা প্ল্যান করছি এত কিছু করবো এবং প্ল্যান তো চেঞ্জ করি না একে অনেকটা ফিক্সড বাজেট বলি বা স্টার্টিং বাজেটও বলি আর বাস্তবে যেটা ঘটতেছে ওইটা হচ্ছে ফ্লেক্সিবল বাজেট বুঝে গেল বাস্তব কি সববার একই রকম হয় বিশ্বকাপ ফুটবল কি সববার একই রকম হয় তো এই বাস্তব তো সবসময় কি হয় চেঞ্জ হয় না এই জন্য এটা হচ্ছে ফ্লেক্সিবল বাজেট আর আমাদের ডেট কত বর্তমান অফ এপ্রিল না সাল কি দিছে বছর কি দিছে বছর দেওয়া নেই ডট ডট তিনটা দিয়ে দিলেন আর এটা হচ্ছে ডিটেইলস দেখুন সর্বপ্রথম আমাদের হচ্ছে আমাদের ইউনিট কত ছিল আমাদের রিকোয়ারমেন্ট আগে বলছিল না যে অ্যাজিউমিং 180,000 meals are served আমাদের মিল এতগুলো সার্ভ করা হয়েছিল তো সর্বপ্রথম আমরা রেভিনিউস লিখে ফেলি কতগুলো 1800 না 1800 আর আর হচ্ছে 16 টাকা 50 পয়সা গুণ করলে কত আসে দেখেন তো 20000 29700 এবার লেস লেখেন এক্সপেন্সেস লিখে প্রথম এক্সপেন্সেস কি কস্ট অফ ইনগ্রেডিয়েন্টস না তো সিওআই আমি সংক্ষেপে লিখলাম কস্ট অফ ইনগ্রেডিয়েন্টস হচ্ছে কত টাকা আমাদের তো সব কিছু 1800 গুণ 6 টাকা 25 পয়সা কত আসে দেখি তো 11250 আচ্ছা এরপরে কোনটা ওয়েজেস এন্ড স্যালারিজ এটা কত টাকা 3004 এটা ফিক্সড কত 10400 আপনারা অনেক সময় দেখতে ভুল করতে পারেন এই জন্য একটু ডট ডট টেনে দিন বা হচ্ছে ড্যাশ ড্যাশ টেনে দিন ইউটিলিটিস এখানে প্রথমে হচ্ছে কত টাকা আসবে 800 আর পরবর্তীতে 20 পয়সা করে না তো এটা কত 1860 গুণ 20 তো টোটাল যোগফল কত আসে দেখি তো 360 করলে 1160 আরে 800 প্রথমে তো 800 1160 টাকা রেন্ট লাস্টে কি ছিল মিসেলিনাস হচ্ছে এটা কত আসবে 600 টাকা ফিক্সড আর 1800 টাকা গুণ 80 পয়সা করে 2400 না 2024 হয়েছে এবার সবার এরপরেও না হলে কিছু করার নেই প্রাইমারি স্কুলের অঙ্ক ক্যালকুলেশন আচ্ছা এবার জিনিস দেখেন আমরা তো এগুলো সব কিছু বাদ দিব যেগুলো বাদ দিতে হয় এগুলো ব্র্যাকেট দিয়ে দেওয়া হয় ব্র্যাকেট দিয়ে দিতে পারেন মানে একবারে যোগ করতে পারেন তো দেখি তো এই সবগুলো বাদ দিলে ফলাফল কি আসে 2650 আর কি কোনো খরচ ছিল দেখেন তো আমাদের শর্ত ছিল আর কোনো শর্ত তো নাই আমাদের প্রফিট হয়েছে কত টাকা সবার মিলছে হ্যাঁ আমাদের এই যে অঙ্ক ওইটাই আছে 2650 টাকা কয়েকজনের দেখে বলতে পারলে হবে না আচ্ছা আমি 1800 প্লাস করছিলাম ও 1800 প্লাস করছিলেন খরচ না হয়েছে এই পর্যন্ত হয়েছে সবার আচ্ছা এটা যদি হয়ে যায় প্রফিট না হলে নেট অপারেটিং ইনকাম বলছে নিট অপারেটিং ইনকাম প্রফিট অপারেটিং ইনকাম বলতে এখানে একটা জিনিস দেখেন সিম্পল তো অপারেটিং মানে হচ্ছে ডে টু ডে বিজনেস অ্যাক্টিভিটিস এখন একটা রেস্টুরেন্টের যে ইনকামটা আসে ওটা কি পার ডে আসে না পার মান্থ আসে তো পার ডে আসলে ওটা কি ইনকাম হয় ওয়ান টাইপ অফ অপারেটিং ইনকাম বুঝলেন এই জন্য অপারেটিং ইনকাম হিসেবে ধরছে এই আর কি
তো এরপরে দেখেন আমরা 2 নাম্বার 1 নাম্বার রিকোয়ারমেন্ট তো শেষ। 1 নাম্বার রিকোয়ারমেন্টে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। কারো কোনো প্রশ্ন আছে? 1 নাম্বার রিকোয়ারমেন্টে আচ্ছা 1 নাম্বার রিকোয়ারমেন্ট তো শেষ। এবার 2 নাম্বার রিকোয়ারমেন্টে পড়েন তো 2 নাম্বার রিকোয়ারমেন্টে কি বলা আছে? হ্যাঁ 1700 এটা ছিল হলো আচ্ছা 2 নাম্বার রিকোয়ারমেন্ট আপনারা বলতে পারবেন না? জি স্যার। একই সিম্পল, জাস্ট শুধু 1800 এর জায়গায় 1700 করব। একটু ক্যালকুলেশন করে করেন তো প্রফিট কত আসে? সবার জন্য সেম প্রফিট আসে, একজনের একটা প্রফিট না আসে। একটু দ্রুত করবেন হ্যাঁ, কারণ আমাদের এই অঙ্ক শেষে আবার ভেরিয়েন্স অ্যানালিসিস। মানে আমাদের অঙ্ক আরো মানে এরপরে আরো স্টেপ আছে, এটা ও লাস্ট ছবি তুলেন না লাস্টে। আমাদের একই তো জিনিস, শুধু মনে রাখতে হবে এখানে আমাদের অ্যাক্টিভিটি লেভেল কত? 1700। আগেটা করছেন দেখি, এখন এটা করেন 1700 অ্যাক্টিভিটি লেভেল দিয়ে দেবেন। দেখুন রেজাল্ট কত আসে। অর্থাৎ আমাদের অ্যাক্টিভিটি লেভেল যদি 1700 টাকা হয়, এই 1700 ইউনিট হয়, তো সেক্ষেত্রে আসলে আমাদের টোটাল অবস্থাটা কেমন কি আসবে সেটা। কত আসে দেখুন তো? 1725 কয়েকজন করুন তো, দ্রুত করুন, দেখুন কত আসে। শেষ, সবাই শেষ করেন দ্রুত। আমাদের এইখানে যেটা ছিল সেটা দেখেন তো, এটা তো 2 নম্বরের অ্যান্সার, তাই না? এখানে 1700 ইউনিট ছিল না টোটাল? 1700 ইউনিটে এখন হচ্ছে সলিউশন তো আপনারা সবাই করছেন না? ওটাকে দেখানো লাগবে। 1700 ইউনিটের সলিউশন হয়েছে না? মানে আমরা এই সেম জিনিসটাই জাস্ট আমরা কি করছি দেখেন, এখানে অন্য কোনো চেঞ্জ নাই। রিকোয়ারমেন্ট 2 তে হচ্ছে কি এখানে 1800 তে গুণ করছেন সব জায়গা, শুধু আপনি কপি পেস্ট কোনটা করবেন বা কাট এন্ড পেস্ট 1800 জায়গায় 1700 করে দিবেন, আর সব সেম। বুঝা গেল? মনে হয় না যে এটা আসলে নতুন করে পড়ার কিছু আছে। 3 নাম্বার রিকোয়ারমেন্টটা একটু পড়ে দেখেন আসলে 3 নাম্বার রিকোয়ারমেন্টে কি বলতেছে, দেখুন আপনারা এটা বুঝতে পারেন কিনা। ফ্লেক্সিবল বাজেটের মেন জিনিসই হচ্ছে 3 নাম্বার।
আমরা আগে যে দুইটা করলাম দুইটাই স্ট্যাটিক বাজেট। ফ্লেক্সিবল বাজেট এইটাকে 3 নাম্বার রিকোয়ারমেন্ট যেটা আছে এটাকে আসলে মূল ফ্লেক্সিবল বাজেট বলে। বুঝা গেল? দেখুন রিকোয়ারমেন্টগুলো পড়ে আপনারা বুঝে নিন। এখানে কি বলছে দেখুন, দ্য অ্যাকচুয়াল রেজাল্টস ফর এপ্রিল অ্যাপিয়ার বিলো। আমরা এতক্ষণ কিন্তু অ্যাকচুয়ালটা পাইনি, রিয়েলিটি কিন্তু এখন আমরা ফিল করতেছি। প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট পারফরমেন্স রিপোর্ট ফর দ্য রেস্টুরেন্ট ফর এপ্রিল। এখনই কিন্তু আমরা কি করতেছি, ফ্লেক্সিবল বাজেট রিপোর্টটা তৈরি করতেছি। এখানে দেখুন তো আমাদের রেভিনিউ আগে যেমন আমাদের দেওয়া ছিল, এখানে আমাদের রেভিনিউ কি হয়েছে, আগে যখন আমরা গুণ করে বাইর করতাম, এখন তো কিন্তু আমরা গুণ করতেছি কিনা, কারণ আমাদের কিন্তু রেভিনিউ অ্যাকচুয়ালি আমরা যেটা এক্সপেক্ট করি সবসময় কিন্তু এটা আসে না। এটা মনে করেন আমাদের ন্যাশনাল বাজেটেও আসে না, আমাদের ফ্যামিলি বাজেট এটাও আসে না। তো এটা রিয়েলিটি। কস্ট অফ ইনগ্রিডিয়েন্টস আমাদের আছে না একটা, তারপরে এগুলো কিন্তু সবই খরচ, ওয়েজেস আছে, স্যালারিস আছে, ইউটিলিটিস আছে, রেন্ট আছে, মিসেলেনিয়াস আছে। তো আমরা করব কি, আগে আমাদের দুইটা বাজেট ছিল কিন্তু, একটা হচ্ছে স্ট্যাটিক বাজেট আর একটা আমাদের অ্যাকচুয়াল পারফরমেন্সের সাথে, সেটাও আমরা করছিলাম, ওটাও অ্যাটাক করব স্ট্যাটিক বাজেট। বাট এটা হচ্ছে রিয়েল যেটাতে আমরা করতেছি, এটা হচ্ছে ফ্লেক্সিবল বাজেট। এবং আমরা কিন্তু কম্পেয়ার করব। কম্পেয়ারটা কেমন করে দেখেন, আমাদের এখানে একটা কথা বলছে না, রিপোর্ট তৈরি করতে, পারফরমেন্স রিপোর্ট। রিপোর্ট মানে কি বলেন তো? আমরা অনেক সময় রিপোর্ট দিই না, রিপোর্টটা নেগেটিভ না, রিপোর্টটা অনেক সময় দেখা যায়, অনেক সময় এরকম হয় নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়। তবে যখন কোনো প্রতিষ্ঠান বা প্রাতিষ্ঠানিক রিপোর্ট দেয় তখন দেখবে যে কোনো জিনিসের নিউমেরিক্যাল এক্সপ্রেশনগুলো, যে আগের অবস্থা কি বর্তমান অবস্থা কি, এটা কম্পারেটিভ রিপোর্ট দেওয়া হয়। রিপোর্ট মানে কিন্তু একটা কম্পারিজন। রিপোর্ট মানে কিন্তু এই না সরাসরি যে ঠিক আছে এখানে এত গ্যালন ইলেকট্রিসিটি, এত গ্যালন তেল লাগবে বা এটা ইলেকট্রিসিটি এত মিলিওয়াট লাগবে, এগুলো আগের একটা জিনিসের সাথে নতুন একটা জিনিসের তুলনা যেটা চাই, ঠিক আছে? তো আমরা এখানে রিপোর্টটা কিভাবে করবো সেটা একটু দেখেন। এখানে কলাম করা নেই, মানে ছক করা নেই, আমরা ছক করবো, ঠিক আছে? কলাম করবো। সর্বপ্রথম আমরা 1 নাম্বার রিকোয়ারমেন্টে যেটা ছিল আপনার 2 নাম্বার রিকোয়ারমেন্টে আমরা কত বাজেটে করছিলাম বলুন তো? 1700 দিয়ে না? এবং দেখুন ফ্লেক্সিবল বাজেটে আমাদের 1700 যে অরিজিনাল ইনকাম সেটা কত আসছে? 27,920 টাকা করে আসছে না? আর খরচগুলো এই অনুপাতে আসছে না? তো আমাদের দেখুন এখানে 1700 ইউনিট আমরা 2 নাম্বার রিকোয়ারমেন্টে করছিলাম, কিন্তু 1700 ইউনিট আমরা বিক্রি করছি ঠিকই, কিন্তু 1700 ইউনিট বিক্রি করে অ্যাকচুয়াল আমাদের কত টাকা লাভ ক্ষতি হয়েছে সেইটার আমল নামা হচ্ছে এইটা, ঠিক আছে? তো এখন আমরা তুলনা করব। তুলনা করলে গেলে একটা জিনিস দেখেন তো, আমাদের অ্যাকচুয়াল রেজাল্ট আমরা সর্বপ্রথম লিখছি। অ্যাকচুয়াল রেজাল্ট কিন্তু আমাদের অঙ্কে দেওয়া আছে, এই যে 27,920 এবং বাকি যে খরচগুলো এটা কিন্তু অঙ্কে দেওয়া রয়েছে। আমাদের 1700 ইউনিট বিক্রি করে অ্যাকচুয়াল কত টাকা ইনকাম হয়েছে। এবং এর সাথে আমরা এখন করব কি, আমরা কিন্তু 1700 ইউনিটের একটা প্রত্যাশা করছিলাম যে আসলে 1700 ইউনিট বিক্রি করলে আমাদের এতটুকু প্রত্যাশা। আর দ্বিতীয়টা কি আছে, ওই ফ্লেক্সিবল বাজেট আছে, মানে 3 নাম্বার কলাম। এরপর একটা জিনিস দেখুন তো, আমরা ভেতরে ভেরিয়েন্স রাখছি, আর একেবারে লাস্টের কলামটা হচ্ছে আমাদের প্ল্যানিং বাজেট। আমাদের প্ল্যানিং বাজেট কত ছিল? 1800 ইউনিট করে। তো ওই প্ল্যানিং বাজেট, তো এই 3টা কলাম সর্বপ্রথম লিখে ফেলেন। আমাদের আগের যে অঙ্ক ছিল 1 নাম্বার এইটা, এইটা আর এইটা, এই ভিতরে 2টা পড়ে, এইটা আপনাদের কিছু করা দরকার নেই। কথা বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি? রেকর্ড করছি। আমাদের অ্যাকচুয়াল রেজাল্ট অঙ্কে যেটা আছে এরকম একটা ঘরে রাখবেন। ফ্লেক্সিবল বাজেটে আমরা যেটা পাইছি দ্বিতীয়টা সেটা মনে রাখবেন। প্ল্যানিং বাজেট বা স্ট্যাটিক বাজেট যেটা আমরা প্রথমে 1800 ইউনিটের যেটা করেছিলাম সেটা লাস্টে রাখবেন। রেখে এরকম করে একটা ছক করে ডিটেইলস বসান।
অ্যাকচুয়াল রেজাল্ট, হ্যাঁ। দুই নম্বরে ছিল হলো ভ্যারিয়েন্স, রেভিনিউ এন্ড স্পেন্ডিং ভ্যারিয়েন্স, রেভিনিউ এন্ড স্পেন্ডিং ভ্যারিয়েন্স। আর এরপরে ছিল ফ্লেক্সিবল বাজেট, এটা ছিল হলো কত ইউনিটের জন্য, 1700 ইউনিটের জন্য। এই এফবি মানে কিন্তু ফেসবুক না, ফ্লেক্সিবল বাজেট। তারপরে হচ্ছে অ্যাক্টিভিটি ভেরিয়েন্স, প্ল্যানিং বাজেট, এটা হচ্ছে অ্যাক্টিভিটি ভেরিয়েন্স। হয়েছে? আগের দুটো অঙ্কিত তো সব পড়াই আছে, তাই না? শুধু তুলে ফেলেন। প্রথমে এই অংশটুকু মানে এটার সাথে করবেন কি, এইটা তুলবেন, এটা তুলবেন এবং এটা তুলবেন। ভ্যারিয়েন্স কোনোটা তুলবেন না, ভ্যারিয়েন্স আমরা বের করবো, কেমন? কিন্তু এটা তো আগের দুটো অঙ্ক ছিল, পেয়ে যাবেন। দ্রুত করেন, দ্রুত বলে জানেন। হয়েছে সবার? খাতায় পড়া আছে না আপনার? এখানে হচ্ছে কত নম্বর কলাম?
বসান, এখানে কত অ্যামাউন্ট আছে। শেষ সবার? আচ্ছা, এটা হচ্ছে আপনারা তুলে নিন আমাদের ক্লাসগুলো শেষের দিকে। সবাই একটু লক্ষ্য করুন, যারা যারা লিখছেন আর লেখেননি লেখা বাদ দেন, বোর্ডের দিকে দেখেন সবাই। ভ্যারিয়েন্স মানে হচ্ছে দুইটা জিনিসের পার্থক্য, বুঝতে পারছেন? আমরা বলি না যে ডিফারেন্স, দুইটা জিনিসের ডিফারেন্স ভ্যারিয়েন্স। যেমন অনেক সময় দেখবেন যে মানুষের ভিতরে একজন মানুষের থেকে আরেকজন মানুষের উচ্চতার ডিফারেন্স থাকে, ওইটা কিন্তু টাইপ অফ ভ্যারিয়েন্স, ঠিক আছে? তো দেখুন আমাদের এখানে কিন্তু তিনটা যে ঘর ছিল, অ্যাকচুয়াল পারফরমেন্সের একটা অংশ ছিল, ওই অ্যাকচুয়াল পারফরমেন্সের যে কাজগুলো ছিল ওইটা দিয়ে আমরা যে বাজেটটা তৈরি করছি 1700 ইউনিটের, আমরা রেগুলার খরচ হিসাব করে যে বাজেটটা তৈরি করছি সেটা হবে কি বাজেট? ফ্লেক্সিবল বাজেট। আর এইটা বাদে অন্যান্য অ্যামাউন্ট নিয়ে যেটা আমরা করবো সেটা হচ্ছে কি বাজেট? প্ল্যানিং বাজেট হতে পারে, স্টার্টিং বাজেট হতে পারে, একই হতে পারে, ঠিক আছে? তো প্রথম আমাদের অ্যাকচুয়াল রেজাল্ট আসছে, এইটা অঙ্কে দেওয়া থাকে। তো আসলে আমরা অ্যাকচুয়াল রেজাল্ট 1700 ইউনিট বিক্রি করে রেভিনিউ পাইছি 27,920 টাকা। আর আমাদের খরচ কিভাবে আসতেছে দেখুন, কস্ট অফ ইনগ্রেডিয়েন্টস আমরা এক্সপেক্ট করছিলাম হলো 10,625 টাকা হবে, কিন্তু আমাদের আসছে বেশি না, 11,110 টাকা আসছে। এর কারণ কি কেউ বলতে পারেন? কস্ট অফ ইনগ্রেডিয়েন্টসটা কেন বাড়লো? অবশ্যই এটা হইতে পারে, কারণ দেখবেন আপনি কিন্তু তেল বাজারে সবসময় এক দামে কেনেন না, অনেক সময় দাম বাড়ে না। আবার অনেক সময় দেখা যায় কিছু জিনিস, পেঁয়াজ আমরা দেখছি না যে পেঁয়াজের কেজি 300 টাকা পর্যন্ত গেছে, 400 টাকা পর্যন্ত গেছে, একটা সময় গেছে। কারণ কি? কারণ হচ্ছে দেখবেন একটা বিভিন্ন জিনিসের বিভিন্ন সময় কি করে মার্কেট সিন্ডিকেট করে উল্টাপাল্টা দাম বাড়াইতে পারে। তো অ্যাকচুয়াল রেজাল্ট আসছে আমাদের এক্সপেক্টেড ছিল কত? ওই যে দেখুন এক্সপেন্সিভ কস্ট অফ ইনগ্রেডিয়েন্টস পাইছেন সবাই? কস্ট অফ ইনগ্রেডিয়েন্টসে আমাদের ফ্লেক্সিবলে ছিল কত? 10,625 না? আর অ্যাকচুয়ালি হয়েছে কত? 11,110। তার মানে আমাদের এক্সপেক্টেড থেকে আমাদের বাস্তবে বেশি হয়েছে না কম হয়েছে? তার মানে এটা কি ভালো? আমরা তো এক্সপেক্ট করছিলাম আমাদের খরচ এটাই হবে স্ট্যান্ডার্ড, তাহলে এতে বেড়ে গেল না? এটা ফেভারেবল হবে নাকি আনফেভারেবল হবে? আনফেভারেবল। তো আমরা সম্পূর্ণ ফেভারেবল আনফেভারেবল লিখবো না, প্রথমটাই লিখবো। ফেভারেবল লিখতে আমাদের কোন কোন হরফ লাগে বলেন তো? হরফ বা সংকেত একই কথা। আমরা এফ এ যে 3 টাকায় লিখি আমরা 10 টাকায় লিখলেও পারতাম। আবার আনফেভারেবল মানে কি? তাহলে ফেভারেবলের প্রথমে কি আছে? এফ আছে না? আমরা শুধু এফ লিখবো। আর আনফেভারেবলের প্রথমে কি আছে? ইউ আছে না? এই কারণে শুধু ইউ লিখবো। যেখানে মনে রাখবেন আমাদের ইচ্ছা ছিল একটা হয়ে গেছে আসলে খারাপ, তার মানে কি হবে? আনফেভারেবল হবে। যে আপনি হয়তোবা চাইছিলেন যে টেসলার একটা গাড়ি কিনবেন, কিন্তু টেসলারটা না কিনে হয়তোবা আপনি তখন ল্যান্ড ক্রুজার কিনছেন, তখন হয়তোবা কি হবে? আনফেভারেবল হয়ে যাচ্ছে। তারপরে দেখেন ওয়েজেস এন্ড স্যালারিজ, এখানে আমাদের এক্সপেক্ট করছিলাম কত টাকা? 10,130 টাকা না? আর আমাদের মানে হচ্ছে কত টাকা? এইটা এবং এইটা পার্থক্য। আর রিয়েলি হচ্ছে কত টাকা? 10,130 টাকা। তারপরে আমরা এক্সপেক্ট করছিলাম 10,400 টাকা হবে, আর হলো কত টাকা? 10,130 টাকা। তার মানে পার্থক্য কত টাকা বলেন তো?
তো এইটা কি হয়েছে, আমরা খরচ যত প্রত্যাশা করছিলাম না যে কম হচ্ছে না, তার মানে এটা ফেভারেবল নাকি আনফেভারেবল? বুঝতে পারছেন এই দুইটা? বাকি সবগুলো একই। এই বাকিগুলো আপনারা কি করবেন, শীট পাওয়ার পরে নিজেরা করে নেবেন। বুঝে গেল? এই অঙ্ক যদি ফ্লেক্সিবল বাজেট থেকে আসে তাহলে কিন্তু এই রিপোর্ট মাস্ট থাকবে। আমার কথা বুঝতে পারছেন? আপনাদের পরীক্ষায় যখন অঙ্ক আসবে ফ্লেক্সিবল বাজেট থেকে অঙ্ক বেশি আসে, ফ্লেক্সিবল বাজেট থেকে যেই অ্যামাউন্টই যাই আসুক তখন কিন্তু এই রিপোর্টটা তৈরি করে দেখাইতে হবে। রিপোর্টের মধ্যে কাটাকাটি ড্রং করা, মনে করেন অনেক সময় কি একটা কাটছেন এমন কাটা যে পরের পেজেও ছিঁড়ে গেছে, এসব উল্টাপাল্টা করবেন না। কোনোটা কাটলে এক দাগে কেটে দিলে আমরা বুঝি কাটা, ওটা পুরোপুরি একেবারে কালার করে কাটার দরকার নেই, ঠিক আছে? আবার কোনো অঙ্ক ভুল হয়েছে ফ্রেশ করে করার চেষ্টা করবেন, আপনি সিম্পল একটা দাগে কেটে পরের পেজে চলে যান। আবার যদি হয়তো বা আপনার কোনো একটা পেজ ফ্রেশ আছে, আপনার দুইটা পেজ পাশাপাশি দরকার, কোনো সমস্যা নেই, ছোট্ট একটা পিটি ও 3টা ওয়ার্ড লিখেই পরের পেজে চলে যান। এর জন্য আপনাদের কোথাও কোনো মার্ক কাটে না, বুঝতে পারছেন? তবে অঙ্কটা সবসময় ফ্রেশ করে করার চেষ্টা করবেন। আপনারা সারা জীবন মনে রাখেন, পরীক্ষার হলে আপনি পেজ বা ফ্রেশ করার জন্য যাই করেন, খাতার পেজে কী করার জন্য, পেজ ফাঁকা রাখার জন্য কোনোদিন কেউ মার্ক কাটে না, কোথাও কাটে না। তবে সবসময় চেষ্টা করবেন যে আপনার খাতাটা যত বেশি ফ্রেশ রাখা যায়। ফ্রেশ মানে তো বোঝেন, যত বেশি অ্যান্সারগুলো সবসময় পেজের প্রথম পেজ থেকে শুরু করবেন, অন্যান্য কার্যক্রমগুলো যেভাবে বলা হয়েছে সেভাবে করবেন, ঠিক আছে? তো আচ্ছা, আমরা শুরু থেকে একটু রিক্যাপ করতে হবে আজকে আমরা কী কী করলাম। তো এইটাই ছিল হচ্ছে ফ্লেক্সিবল বাজেটের মূল জিনিস। আমাদের এই ফ্লেক্সিবল বাজেটের কিছু কোশ্চেন আছে। এটা হচ্ছে আমাদের যে সাজেস্টেড টেক্সট বুক গ্যারিসন আর নরেন বইয়ে, ওনার এই বইতে কোশ্চেনগুলো আছে, এটা মোটামুটি ফ্লেক্সিবল বাজেটের চ্যাপ্টার এখানে শেষ। তো ফ্লেক্সিবল বাজেট মানে কি মনে আছে তো? আমাদের অ্যাকচুয়াল পারফরমেন্স যত ইউনিট বিক্রি হয় ওইটা দিয়ে আমরা যে এক্সপেক্টেড একটা বাজেট তৈরি করি সেটা হচ্ছে ফ্লেক্সিবল বাজেট, ঠিক আছে? এই ফ্লেক্সিবল বাজেট কীভাবে তৈরি করা হয় বা না হয় এবং পারফরমেন্স অ্যানালিসিস যেভাবে করা হয় সেটাই কিন্তু আমরা কী করলাম, এতক্ষণ আলোচনা করলাম। তো সিম্পলি যখন আমরা কী করি, আমাদের চ্যাপ্টার ছিল হচ্ছে ফ্লেক্সিবল বাজেট এবং পারফরমেন্স অ্যানালিসিস। প্রথমে আমরা যদি আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা ইউনিট নিয়ে যখন কাজ করব তখন হচ্ছে সেটা স্ট্যাটিক বাজেট হবে। এখন অ্যাকচুয়াল বাজেট বা ফ্লেক্সিবল বাজেট হবে কখন, আমি বিক্রি করছি 1000 ইউনিট, ওই 1000 ইউনিটের এক্সপেক্টেড রেজাল্ট বের করার জন্য যখন আমি একটা বাজেট করব তখন এটা কী হবে, ফ্লেক্সিবল বাজেট, ঠিক আছে? আর আমার ইচ্ছা মতো একটা র্যান্ডম নাম্বার নিয়ে যখন আমি কী করব, বাজেট তৈরি করব, তখন এটা কী বাজেট হবে, স্ট্যাটিক বাজেট হবে। তো এরপরে দেখুন আমাদের কিছু কিছু ছিল যে আসলে আমরা কী কী শিখতে পারবো। 1 নম্বরে ফ্লেক্সিবল বাজেট শিখতে পারছি না আমরা। 2 নম্বরে হচ্ছে রিপোর্ট শোয়িং অ্যাক্টিভিটি ভেরিয়েন্স, অ্যাক্টিভিটি ভেরিয়েন্স দেখছি না, কোনটা ফেভারেবল আসে কোনটা আনফেভারেবল আসে। আর রিপোর্ট শোয়িং রেভিনিউ আর স্পেন্ডিং ভ্যারিয়েন্স, রেভিনিউ এবং এক্সপেন্ডিংয়ের যে ভ্যারিয়েন্সগুলো আছে সেটা আমরা দেখছি না রিপোর্টে, যে আমাদের ইনকাম হওয়ার কথা ছিল এত টাকা, কম হয়েছে নাকি বেশি হয়েছে। আর এর সাথে সাথে কী ছিল, পারফরমেন্স রিপোর্ট আমরা দেখছি। ওই যে পারফরমেন্স রিপোর্ট ছিল না আপনার আমাদের অঙ্কের লাস্টের যেটা ফেভারেবল আনফেভারেবল, ওই স্ট্যাটিক বাজেট এবং মনে করেন রিয়েল এই ফ্লেক্সিবল বাজেটের যে পার্থক্য ওইটা হচ্ছে পারফরমেন্স রিপোর্ট। এবং এর সাথে দেখুন ফ্লেক্সিবল বাজেট হচ্ছে কস্ট ড্রাইভার। আমাদের এখানে খরচ কটা ছিল, একটা ছিল নাকি একের অধিক ছিল, একের অধিক ছিল। আর এর সাথে সাথে সাধারণত দেখবেন কমন কিছু ইরোর্স আছে, এই কমন ইরোর্সের আসলে কোনো আনকমন ডেফিনেশন নেই। মনে করেন এটার ক্ষেত্র যেমন ভুল তেমন। তো এটা দেখবেন যে আপনি অঙ্ক করার সময় যে ভুলগুলো প্রথমেই করছেন ওইগুলো কমনই, তো এইগুলো বাদে পরবর্তীতে অঙ্ক করার চেষ্টা করাটাই হচ্ছে আপনার দায়িত্ব। তো এই ছিল আমাদের লার্নিং অবজেক্টিভস। আর কোম্পানি কেন ফ্লেক্সিবল বাজেট ব্যবহার করে সেটা তো জানেন, যে আপনার অ্যাকচুয়াল পারফরমেন্সের সাথে স্ট্যান্ডার্ড পারফরমেন্সটা তুলনা করার জন্য। এবং এখানে ভেরিয়েন্সটা কীভাবে আসে সেটা আমরা দেখছি। ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্লেক্সিবল বাজেট, ফ্লেক্সিবল বাজেট আমরা কীভাবে তৈরি করবো সেটা দেখছি। কস্ট সেন্টার মানে হচ্ছে ঠিক যে এখানে কস্টটা থাকে বা কস্টটা সংগঠিত হয়, এবং এটা সাধারণত কি, তারা ডু নট সেল এনিথিং টু আউটসাইডার্স, সাধারণত তারা কোনো জিনিস আউটসাইডারকে সরাসরি বিক্রি করেন না। আর এখানে কিছু ডেফিনেট সংজ্ঞা দেওয়া আছে যেটা আমাদের দরকার, আপনাকে দেখে নিয়ে দেন আমরা একটা ম্যাথ করছি। এই ম্যাথ কিন্তু অনেক কঠিন কঠিন ম্যাথও আছে, কিন্তু আমরা আগে কনসেপ্টটা তো ফিল করার মতো ক্ষমতা থাকতে হবে, তারপরে তো কঠিনে নামতে হবে। তো এটা তো বুঝতে পারছেন না, এটা বুঝলেই হবে। এর সাথে আমরা আরও 2টা ম্যাথ দিব এখানে ফ্লেক্সিবল বাজেটের, এই ম্যাথ 2টা আরেকটু ভালো করে দেখবেন, ঠিক আছে? আমাদের আর নেক্সট ক্লাস কবে, কালকে না? ঠিক আছে, কালকে আসেন, কালকে ক্লাসে দেখা হবে। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। মানে আপনি এক্সাম হলে এর কোনো
এ থাকবে মানে অ্যাডিশনাল কোনো মানে যেটা বলে অ্যাডিশনাল কোনো Condition. কন্ডিশন থাকবে এরকম থাকবে অঙ্ক তো এখন মনে করেন যে হুবহুইটা আসবে ও না মানে কন্ডিশন কি এক্সট্রা থাকবে কন্ডিশন অঙ্কে এই যে যা পড়ছেন এইরকম থাকবে এই রকম থাকবে এটা থাকবে আর কার কোনো প্রশ্ন আছে ওকে